আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ বিভিন্ন সময়ে আপনি বিশেষ করে আমার ছোট বোনকে গ্রেপ্তার করার বিষয়ে যে প্রতিবাদ, সেটি জামাত ইসলামের পক্ষ থেকে যেমন করা হয়েছে, তেমনি আপনি বিভিন্ন সময় আপনার বক্তব্যে, আপনার কথায়, আপনার লেখায় স্মরণ করেছেন যে যে জুলুমের শিকার হয়েছে আমার পরিবার। তো আজকে সুযোগ পেলাম আপনাকে অফিসিয়ালি আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জি, এটা আমার মানবিক দায়িত্ব ছিল, এটা আসলে আপনার কৃতজ্ঞতা জানানোর দরকার নেই, যেহেতু আরো অনেক কিছু করার ছিল, আমরা চাইলেও সেসময় পারি নাই বলে আমি বরঞ্চ লজ্জিত। তো তারপরেও ধরেন আপনারা যে বিষয়টা মনে রেখেছেন বা আপনার ভাবনায় আসে বা আপনি যখন আমার সঙ্গে কথা বলেন এই বিষয়টি নিয়ে আসেন, এটি আপনার একটি বড় মনের এবং মানবিক মনের পরিচয়। তো শফিক ভাই, আপনি গত 100 দিন যদি আমরা বলি আর কি, 5ই আগস্টের পর থেকে পর্যন্ত প্রতিদিনই আপনি আলোচনায় আছেন। আপনি অগাস্ট মাসে আপনি আলোচনায় ছিলেন বিএনপি কে নিয়ে কথা বলে, যে এক জালেমকে সরিয়ে আরেক জালেম আসবে, বা বিএনপি জামাতের জোট নিয়ে কিছু মন্তব্য করে আপনাদের ঘরোয়া মিটিং এ। তারপরে আপনি ধরেন সেপ্টেম্বরে আপনি আসলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করার বিষয়টা নিয়ে আলোচনায় আসলেন। তারপরে আপনি আসলেন হচ্ছে ভারতের সাথে ভারত বিষয়ক মন্তব্য নিয়ে, প্লাস নিজেদের জামাত ইসলামের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ নিয়ে। তো আসলে এই কথাগুলো না এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। সবাই বলছে জামাত আসলে কি চায়, জামাতের এবারে রাজনৈতিক এজেন্ডা কি 5ই আগস্ট পরবর্তী সময়ে আর কি। তো এই প্রসঙ্গগুলো আমরা যাব। প্রথমে আপনার কাছে আসতে চাই যে এই যে সরকারের 100 দিন পূরণ হলো এত রক্তের বিনিময়ে, কিভাবে দেখছেন, কিভাবে আপনার মূল্যায়নকে একজন জামাত ইসলামের আমির হিসেবে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ আপনাকে সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমরা জানি যে গত 15 বছর একটা ধর্মীয় শক্তি বাংলাদেশকে শোষণ করেছে এবং সারা জাতির উপর তারা জুলুম করেছে। সেই জুলুমের শিকার আমরাও ছিলাম। এই কতটুকু জুলুমের শিকার হয়েছে দেশবাসীর পাশাপাশি বিশ্ববাসীর সাক্ষী, বিশেষ করে মিডিয়া জগতের বাস্তব সাক্ষী। তবে মিডিয়া জগতের সকলেই নিজের সাক্ষ্যটা সঠিকভাবে সময় মতো তারা তুলে ধরতে পারেননি, তার জন্য বিভিন্ন কার্যক্রম থাকতে পারে। আমরা দেখছি 100 দিনকে এটি একটা জনপ্রত্যাশার সরকার, এটি কোন নির্বাচিত সরকার নয়, বরঞ্চ এই সরকারকে বিপ্লবী জনগণ বসিয়েছে। এটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এটি একটি বিপ্লব, নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। বিপ্লবের 6-7টা ক্রাইটেরিয়া থাকে, এখানে তার প্রায় সবগুলোই উপস্থিত। সুতরাং এটাকে কেউ যদি বিপ্লব হিসাবে স্বীকার না করেন, তার সাথে আমি কখনো একমত পোষণ করব না। এরকম একটা বিপ্লবের পর সাধারণত দেশের দায়িত্বভার কাউকে না কাউকে গ্রহণ করতে হয়। কোনো কোনো দেশে সামরিক বাহিনী গ্রহণ করে, আবার কোনো কোনো দেশে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠিত হয় বা সরকার প্রতিষ্ঠিত হয়। আমাদের সরকারটা বেসামরিক। তবে হ্যাঁ, বিপ্লবের ওই চূড়ান্ত দিনে এখানে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমি এই জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এই ক্রান্তিকালে তাদের দায়িত্বশীল আচরণ দেশকে কঠিন সংকটের হাত থেকে রক্ষা করেছে, এই ব্যাপারে আমার অন্তত ব্যক্তিগতভাবে সামান্যতম কোনো সন্দেহ নেই। তা আপনি বলছেন যে এই সময়টাকে আমরা কিভাবে দেখছি, এক এক করে তারা 100 দিনের অধিক কিছু সময় ইতিমধ্যে পার করেছেন। গত 8 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে। এখন দিন দিন আর এটা বাড়বে, বা সরি গত 18 তারিখ 100 দিন পূর্ণ হয়েছে এবং এখন দিন দিন বাড়তে থাকবে। এটা এই সময়টা আমরা লক্ষ্য করছি যে গত 15.5 বছরে জাতিকে জবাবের বংশের দ্বার প্রান্তে একটি সিন্ডিকেট গোষ্ঠী এবং পরিবার নিয়ে গিয়েছিল। সেখান থেকে জাতিকে টেনে উঠানোর ব্যাপারটা অতটা সহজ নয়, কারণ তারা অনেকগুলা যন্ত্রণা সৃষ্টি করে গেছে এই জাতির জন্য। প্রথমত তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটা একটা করে ধ্বংস করেছে, বিচার বিভাগ, পার্লামেন্ট, তারপরে আপনার অ্যান্টি করাপশন বডি, নির্বাচন কমিশন, এরকম যেগুলা
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা স্তম্ভ রাষ্ট্রের সবগুলাকে তারা তছনছ করে দিয়েছে। এর পাশাপাশি তারা আমাদের অর্থনীতিকে একদম ফুকলা করে গেছে, চুরি করেছে, চামারি করেছে, লুটতরাজ করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। এসবগুলা সাক্ষী বিশ্ববাসী। তারা বাহ্যিকভাবে ভিজিবল কিছু ডেভেলপমেন্ট দেখে মানুষকে প্রতারিত করেছে, কিন্তু প্রত্যেকটা ডেভেলপমেন্টের পিছনে তারা যা তার সঠিক ব্যবহার হওয়া উচিত তার 4 গুণ ধরে বাকি টাকাটা তারা চুরি করেছে, লুণ্ঠন করেছে। এই জন্য দেখেন যে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, দায়ের জোরের প্রধানমন্ত্রী, তিনি নৈতিক বৈধতা তার ছিল না। সেই প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে তার কাজের মেয়ে 400 কোটি বা 100 কোটি টাকা মালিক। যার কাজের মেয়ে 100 কোটি বা 400 কোটি টাকার মালিক হয় তার অবস্থা কি? তার পিয়নের কথা বলেছেন তিনি। হ্যাঁ, পিয়নের। এইরকম আরো অনেকগুলা ঘটনা আছে, সেগুলা বলে শেষ করা যাবে না। এই সরকারের ঘাড়ে পড়েছে। এখন তারা এই বিষয়গুলো তাদেরকে টেনে নিতে হচ্ছে। এর পাশাপাশি জনতার প্রত্যাশা ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক বিষয়ে অবশ্যই সংস্কার আনতে হবে। সেই সংস্কার কাজে তারা কেবল হাত দিয়েছে। তাদের সংস্কার কাজের গতি অবশ্য জনগণ যেরকমটা আশা করে আমি মনে করি সেরকমটা তারা তৈরি করতে পারেন। এই ক্ষেত্রে তারা বেশ স্লো আছে। আবার বাজার মূল্যের যে অবস্থা, সেখানে বাজারে আগুন জ্বলছে, সেই বাজারটাকে তো আগুন নিবে ঠান্ডা করতে হবে। কিন্তু সাবেক সিন্ডিকেটকে তারা এখনো ভাঙতে পারে, যাকে সদ্য বাণিজ্য উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে, তিনি নিজেও বারবার এই কথাগুলো বলছেন। তো এই কথা শুধু মানুষ শুনতে চায় না, বরঞ্চ এর সাথে সমাধানটাও দেখতে চায়। আমি যে বিষয়টা আপনার সঙ্গে অ্যাড করতে চাই যে আপনি বলছিলেন এদিকে বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারের চেতনাকে ধারণ করছে বলে তো এই সরকার আমার মনে হয়নি। আপনার কি মনে হচ্ছে? কারণ এই সরকারে যারা আছে, যারা সেই জায়গাটায় আমি আসবো। এখন ধরেন বিপ্লব ওনারা করেননি, বিপ্লব করেছে ছাত্র জনতা, আপামর জনগণ। এখানে যারা আছেন তাদের 2-1 ছাড়া বাকিদের এই পরিবর্তনের সরাসরি কোনো কন্ট্রিবিউশন নেই। তারা বরঞ্চ তাদের অবস্থানে নিজ নিজ জায়গায় ছিলেন। হয়তোবা তারা বিপ্লবকে ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন, সেটা ভিন্ন কথা, কিন্তু দৃশ্যমান কোনো অবদান আমরা লক্ষ্য করি। গোটা 15.5 বৎসরে তেমন কোনো অবদান তাদের ছিল বলে আমার মনে হয় না। কেউ কেউ টক শোতে এসে কিছু কথা বলেছেন, তাও খুবই নিয়ন্ত্রিত, খুবই সতর্ক অবস্থায়। কেউ কেউ একটু কলম করেছেন, তাও নিয়ন্ত্রিত এবং চরম সতর্ক অবস্থায়। যেরকম রিস্ক নিয়ে, দায়িত্ব নিয়ে আপনারা 2-4 জন সারা বিশ্বে মানুষকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রকৃত অবস্থাকে, এটা তারা করতে পারেন। তো যারা নিজেরা বিপ্লবের নেতৃত্ব দেননি, বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেননি, তাদের ধারণাটা, চেতনাটা, বোধটা এক ধরনের হবে। আর যারা সরাসরি মুক্তির ময়দানে ছিলেন, সংগ্রামে আন্দোলনে ছিলেন, বুক চিতিয়ে তারা আন্দোলন করে গেছেন, গুলির সামনে দাঁড়িয়ে ঠায় মোকাবেলা করেছেন, তাদের বোধ হবে ভিন্ন ধরনের। এটা খুবই স্বাভাবিক। সুতরাং আপনি যেটা বলেছেন আপনার অবজারভেশনের সাথে আমি একমত দ্বিমত কিছুই না করে আমি আপনার অবজারভেশনকে সম্মান করব। এই জায়গায় আমরা তাকে সেটি বলব। তো এখন ধরেন এই সরকারের যাদের বিপ্লবে কোনো ভূমিকা ছিল না, বা 15 বছরে এই যে ফ্যাসিস্ট হাসিনার ব্যাপারে কোনো ভূমিকা ছিল না, তাদেরকে দিলেন কেন? তাদের একটা বড় আমরা উপদেষ্টাদের মধ্যে আমরা হাতে গুনতে পারি তো না, এটা 3-4 জনের বাইরে কারোরই কোনো দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তো তারা যখন আপনাদেরকে পরিচালনা করছে এই রাষ্ট্রকে, বিপ্লবী সরকার আপনি বলছেন, তো সেটা আপনারা কেন মেনে নিচ্ছেন? বা এরা কিভাবে সুযোগ পেলেন সরকার পরিচালনায়? কারণ আপনি প্রথম দিকে গুরুত্বপূর্ণ আপনি আমি আপনার মতো সাধারণ সংগ্রামে বলতে পারেন, চিন্তা বলতে পারেন, বলতে পারেন। সেনাপ্রধানের সঙ্গে যখন বৈঠক হলো, সেনাপ্রধান প্রথমেই বললেন জামাতের সঙ্গে বৈঠক হয়েছে, সব বাদ, প্রথম দল জামাত, অথচ তখন জামাত কিন্তু নিষিদ্ধ। নিষিদ্ধ না থাকার কারণে তারা অতটা হিসাবে আসেন নাই। আমরা নিষিদ্ধ হওয়ার কারণে হয়তো একটু বাড়তি সিম্পেথি পেয়েছি। ডেফিনেটলি আল্লাহ আপনারা কিভাবে
আপনারা কিভাবে অ্যালাউ করলেন এই জাতীয় ব্যক্তিদেরকে বিপ্লবী সরকার? আমরা সেই জায়গাটায় আসছি। আপনি একটা জিনিস আশা করি সবাই আমরা স্বীকার করবো যে 15.5 বছর আমরা সবাই নির্যাতিত হয়েছি, আন্দোলন করেছি। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের অবদান রেখেছেন, আমরা আমাদের জায়গা থেকে